যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে শুল্ক করে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আদাব কাকু, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি সুস্থ। আমরা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠের শিক্ষার্থী, কিন্তু আমরা কখনো কোনো মুক্তিযোদ্ধার কাছ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধার বিষয়ে জানিনি। তাই আমরা আপনাকে এই গল্লামারি শহীদ স্মৃতিসৌধে ডেকেছি আপনার কাছ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিষয়ে কিছু জানার জন্য। আমি আমার সাধ্য দিয়ে চেষ্টা করব তোমাদের এই উৎসাহ উদ্দীপনাকে যাতে সম্মানের সাথে রক্ষা করা যায়, আমি সে ব্যাপারে সর্বাত্মকভাবে চেষ্টা করব। আমাদের দল থেকে আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবে শারিক আহমেদ এবং তাসলিম হাসান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি সচক্ষে দেখেছেন কিনা, দেখে থাকলে তা আমাদের বলুন। এমন একজন বরেণ্য নেতাকে আমি সচক্ষে দেখতে পেয়ে আমি গর্বিত। যুদ্ধকালীন কমান্ডার ক্যাপ্টেন আফজাল হোসেন, তার নেতৃত্বে ঢাকায় ওনার বাসভবনে একবার দেখা করেছি, আর একবার দেখা হয়েছে একেবারে দেশের যুদ্ধ লাগবার কিছুদিন আগেই আমার এই 1 নম্বর জলমা ইউনিয়নের সুনামধন্য চক্রাকালী মাধ্যমিক বিদ্যালয়ের পাদদেশে ওনার পদার্পণ ঘটেছিল। সেখানে একদম কাছাকাছি, একেবারে বলা যায় হাতে হাত দিয়ে তোলার মতন করেই তাকে আমি পেয়েছিলাম। আমি নিজেকে ধন্য মনে করি। বঙ্গবন্ধুর কোনো ভাষণ আপনি কি সামনাসামনি শুনেছেন? শুনলে তা আমাদের বলুন। হ্যাঁ, ওই যে বললাম না, জলমার স্কুলে আমাদের এই পাদদেশে এসে উনি আমাদের সামনাসামনি দেশ জাতির কল্যাণের জন্য উনি যে বক্তব্য রেখেছিলেন সেটা আমি স্পষ্টভাবে শুনেছিলাম, উপলব্ধি করেছিলাম। সেই থেকে আমার বোধোদয় হয়েছিল যে দেশ জাতির জন্যে এরা মহান নেতার আদেশ পালন করা উচিত। 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধু এই ভূমিকাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? নেতার সঠিক নেতৃত্ব দেশ জাতির কল্যাণমুখী মানসিকতাকে অবশ্যই আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি, মনে রাখি। 1966 সালে বঙ্গবন্ধু বাঙালি স্বায়ত্তশাসনের লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন, যার মাধ্যমে তিনি প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি কেন্দ্রের হাতে রেখে তার সব ক্ষমতা প্রদেশগুলোকে দেওয়া দাবি জানান। এই দাবি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাকে কতখানি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? এই পরিবেশ, এই দাবি দেওয়া, এই প্রেক্ষাপট যখন ঘোষিত হয়েছিল তখন আমার দেশ তো দরিদ্র। তৎকালীন সময়ের জন্য এই পরিবেশ, এই সিদ্ধান্ত দেশের জাতির জন্য অত্যন্ত মঙ্গলদায়ক ছিল। বাংলাদেশকে স্বাধীন করার একটি পরিকল্পনার প্রত্যক্ষে 1968 সালে বঙ্গবন্ধু সহ মোট 35 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে আগরতলা মামলা দায়ের করে পাকিস্তানি সামরিক সরকার। এ মামলা প্রত্যাহার ও বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য জনগণের অপ্রতিরোধ আন্দোলন শেষ পর্যন্ত 1969 সালে গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং আইয়ুব খানের ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন। এই ঘটনাগুলো আপনাকে কতখানি আন্দোলিত করে? সংগ্রাম, বিদ্রোহ এ লালন করেই তো মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ গিয়েছিল, তাই না? তো এই জাতীয় কোনো পরিবেশ আমাকে সবসময়
আন্দোলিত করে, উৎসাহিত করে, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আমার পেশা নেশার সাথে যুক্ত ছিল। ওনারই আহ্বানে আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। আগরতলা মামলা প্রত্যাহারের পর কারাগার থেকে মুক্তির পরদিন 1969 সালের 23শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় ছাত্র জনতা সংগ্রাম পরিষদ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। আপনার এই বিষয়ে আপনি আমাদের কিছু বলুন। দেশ গড়ার লগ্নে প্রথম শেষ যে দিনগুলো বঙ্গবন্ধু দেশ জাতির জন্যে জীবন দিয়ে, নিজের মতামত দিয়ে, নিজের দুঃসাহস দিয়ে যে কাজগুলো করেছেন, আসলে এদের শুধু বঙ্গবন্ধু না, এর থেকে আরও যদি কোনো কিছু মানে সাহিত্য দিয়ে ওনার উপাধি দেওয়া যেত তাহলে মনে হয় আমি আরও বেশি তৃপ্ত হতাম। তারপরে বঙ্গবন্ধু মানে বাংলার বন্ধু, আমি স্বাগত জানাই। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণে তিনি বলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। জয় বাংলা। তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো। রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। বঙ্গবন্ধুর এই ভাষণ আমাদেরকে স্বাধীনতার জন্য কতখানি প্রস্তুত করে তুলেছিল বলে আপনি মনে করেন? তুমি শিশু মানুষ, তোমার হুঙ্কার, তোমার গর্জন আমাকে সত্যি সত্যি মনে হচ্ছে যে আমি এই বয়স আর একবার যদি মুক্তিযুদ্ধ হতো তা আমি যেতাম। আমাকে বার্ধক্য বয়সে ও সমস্ত ধ্বনি শুনলেই সারা রক্ত টকবক করে উঠতে থাকে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্ব প্রমাণ্য ঐতিহ্য হিসেবে ঘোষণা করা হয়, যা পৃথিবীর সমগ্র সম্পদ। এই বিষয়টি আপনাকে কতখানি গর্বিত করে? জাতিসংঘের থেকে স্বাগত জানাইছে, এ তো আমাকে বাঙালির জন্য অত্যন্ত গর্বের, অহংকারের। আমি নিজে গর্ববোধ করি, আমি অহংকার করি। আমার নেতার ভাষণ জাতিসংঘের থেকে স্বীকৃতি পাওয়া মানেটা কি? বাঙালির পরিচিতি, বাঙালির ঐতিহ্য সুদূর সুদূর জাতিসংঘ পর্যন্ত পৌঁছে গেছে। আমি অভিবাদন করি, আমি শ্রদ্ধা নিবেদন করি। বাংলাদেশ মধুর দেশ, স্বর্ণ ফুলে ভরা বেশ, সাজানো গাছের লতা বাতাসে দোলায়, সাজানো গাছের লতা বাতাসে দোলায়। ওই গাছের লতায় হরেক রকম ফুল যে ফুটেছে, কুটুম পাখি কুটুম কুটুম তাই তো ডেকেছে। ওই গাছের লতায় হরেক রকম ফুল যে ফুটেছে, কুটুম পাখি কুটুম কুটুম তাই তো ডেকেছে। সকাল সাজে মৌমাছিরা গুনগুন গুন গায়, সাজানো গাছের লতা বাতাসে দোলায়, সাজানো গাছের লতা বাতাসে দোলায়। বাংলাদেশ মধুর দেশ, স্বর্ণ ফুলে ভরা বেশ, সাজানো গাছের লতা বাতাসে দোলায়। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। মুক্তিযুদ্ধের সময়ে বঙ্গবন্ধু কারাগারে মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত ছিল, কিন্তু আপোষ করতে রাজি হননি। বঙ্গবন্ধুর এই আপোষের মনোভাব সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করুন। বঙ্গবন্ধু একজন আপোষহীন নেতা ছিলেন। ওনার কোনো লোভ লালসা ছিল না এবং দেশের মানুষকে তার প্রাণ দিয়ে তিনি ভালোবাসতেন। 1975 সালে 15ই আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে হত্যা করা হয়। এই হত্যা বাঙালি জাতির নয়, পৃথিবীর সব মানুষের জন্য দুর্যোগময় একটি ঘটনা। স্বাধীন বাংলাদেশে অগ্রযাত্রায় ব্যাহত করার ক্ষেত্রে এই ঘটনা প্রভাব সম্পর্কে আপনার মতামত? 1975 সালে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ তার সপরিবারের সবাইকে নিধন করায় আমরা সেদিন হতভম্ব হয়ে গেছিলাম। সমস্ত মুক্তিযোদ্ধাদের দুই চোখের জল বাধা মানেনি। জাতির জনকের এই মর্মান্তিক মৃত্যু আমাদেরকে কেন বিশ্বের অগণিত লোকের খুব হৃদয়ে আঘাত হানিয়েছিল। আমরা খুব মর্মাহত হয়েছি। বঙ্গবন্ধু হত্যার 3 মাসের মাথায় বঙ্গবন্ধুর সহযোদ্ধারা জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা এখন প্রমাণিত যে তাদের চেষ্টা সফল হয়নি। এই বিষয়ে আপনার অভিমত কি ব্যক্ত করুন? সত্যের জয় অনিবার্য এবং ধ্বংসকারী
ক্ষণস্থায়ী। সত্যের জয় হবে এবং বঙ্গবন্ধুর যে মহান উদ্দেশ্য নিয়ে উনি আত্মত্যাগ করেছিলেন, দেশের জন্য কেঁদেছিলেন, বিশ্ব সৃষ্টিকর্তা তার ডাক শুনেছে। বিশ্ববিখ্যাত গণমাধ্যম বিবিসি বাংলার বিভাগের জরিপে বিশ্বের সকল মানুষের মত অনুযায়ী বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে স্বীকৃতি দেন। এ বিষয়ে আপনার অভিমত ব্যক্ত করুন। আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বঙ্গবন্ধুকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসেবে বিশ্ব থেকে স্বীকৃতি পাওয়ায়, যে আমাদের মুক্তিযোদ্ধারা আমরা সবাই অত্যন্ত গর্বিত। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? আমার বয়স তখন 17 বছর। যে সেক্টরে ও যে এলাকা থেকে আপনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তার বিবরণ দিন। আমি 9 নম্বর সেক্টর থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আপনার উল্লেখযোগ্য সহযোদ্ধাদের নাম আপনি উল্লেখ করুন। ভূপাল মল্লিক, দুলাল রায়, বিকাশ কুসুম মণ্ডল, ইন্দ্রজিৎ জর্দার, আরও অনেকে। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে কার পরামর্শ বা অনুপ্রেরণায় আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিল? বঙ্গবন্ধুর সেই ভাষণ আমাকে অনুপ্রাণিত করেছে। দাদু, যুদ্ধকালীন সময়ে বিশেষ ঘটনা সমূহ যদি থাকে আমাদের তা বর্ণনা করুন। একটা ঘটনা আমি তোমাদেরকে বলছি। এই খুলনা বেতার কেন্দ্রে তারিখটা ছিল 13ই ডিসেম্বর 1971 সাল। আমরা সন্ধ্যার পর এই বেটিবুড়ে খাল থেকে যুদ্ধ করি ভোর পর্যন্ত। যে আমরা তার আগের দিন বিকালবেলা কিছু খাইছিলাম, আর সারা রাত না খাওয়া, ক্ষুধাও লাগিয়েছিল না, চোখে খাচ্ছিল, চোখে খেয়ে পড়ে যাচ্ছিল, সেটাও আমরা অনুভব করতে পারিনি। আমাদের মাথার উপর দিয়ে মর্টার গুলি করছিল পাকিস্তানি বর্বর সেনারা, যা সত্ত্বেও আমাদের গুলি থেমে নেই। ওরা যখন চুপ হয়ে গেল, সূর্য ওঠার আগে আমরা আবার বোটে কাটায় ফিরে গেলাম। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর কোনো বর্বরতার কাহিনী থাকলে তা আমাদের বলুন। 1971 সালের 20শে মে আমরা যখন কয়েক লক্ষ লোক ভারতে যাই, যার পথে ডুমুরিয়ার শুকনগরে বাজারে আমরা অবস্থান করি, সেখান থেকে আমরা রওনা হব ভারতের উদ্দেশ্যে। আনুমানিক 1 থেকে 1.5 লক্ষ লোক সেই জায়গাতে বাজারে বর্বর খানেরা আমাদের পরে আক্রমণ চালায় এবং কয়েক হাজার লোককে গুলি করে মারে। আমার স্বচক্ষে দেখা একটা দৃশ্য আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি মনে রাখবো, যে একটা মাকে গুলি করে মেরে ফেলেছে। 1.5 বছরের একটা বাচ্চা সেই মরা মায়ের দুধ খাচ্ছে। আমার বাবাকেও আমি ওখানে হারাইছি। যে 1.5 বছরের একটা বাচ্চা, সে জানি না তার মা নেই, তার দুধ খাচ্ছে বাবার দুধ। এই দৃশ্য তার জীবনে আমি কোনোদিন বলবো না। বড় আঘাত আনিছিল, তাতে আমার যুদ্ধে করার উৎসাহ এবং শক্তি যোগাইছিল। ওই বাচ্চা, সে জানে না যে তার মা মারা গেছে, বাচ্চা রক্তে বেরিয়ে যাচ্ছে এখান থেকে, সে দুধ খাচ্ছে মরা হয়ে। যে কত হৃদয় বিদারণ দৃশ্য, কারণ জীবনের জন্য এরকম দৃশ্য না দেখতে হয় আমি মনের কাছে কামনা করি। তোমরা আমাকে একটা দেশত্ববোধক যদি গান শোনাও, তা আমি খুবই খুশি হব। সূর্যোদয় তুমি, সূর্য অস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। বঙ্গবন্ধু 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বঙ্গবন্ধুর ভূমিকাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন? 52 ভাষা আন্দোলনের ভিতর দিয়ে বীজ বপন করেছিলেন এবং তৎকালীন ছাত্র সমাজ, যুব সমাজ, সে সমাজের সকল স্তরের লোককে উনি এক ডাকে ও এক ঐক্যতা এক সুতায় উনি বেঁধেছিলেন এবং উনি বোঝাতে সক্ষম হয়েছিলেন যে আমরা আমাদের ভাষা বাংলা, আমরা পাকিস্তানির উর্দু ভাষাকে মেনে নেব না। 1966 সালে বঙ্গবন্ধু বাঙালির স্বায়ত্তশাসনের লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন, যার মাধ্যমে তিনি প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি কেন্দ্রের হাতে রেখে তার সব ক্ষমতা প্রদেশগুলোকে দেওয়ার দাবি জানান। এই দাবি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কতখানি ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? প্রাদেশিক সরকারের হাতে রেখে এর বিকেন্দ্রীকরণ করলে দেশের অর্থনৈতিক কাঠামো, দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব এবং পাকিস্তানের যে একনায়কতন্ত্র, পশ্চিম পাকিস্তানের অর্থনৈতিক ইচ্ছাকে জোর করে চাপিয়ে দেওয়া যে প্রয়াসটাকে উনি ধূলিসাৎ করেছিলেন।
বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে জাতিসংঘের পক্ষ থেকে বিশ্ব পরমাণু ঐতিহ্য হিসেবে ঘোষণা করায় তা এখন সমগ্র পৃথিবীর সম্পদ। বিষয়টি আপনাকে কতখানি গর্বিত করে? এটা অবশ্যই আমাকে গর্বিত আনন্দিত করে, কারণ সারা বিশ্বে আজকে 121টি দেশে 21 ফেব্রুয়ারিকে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এটা অত্যন্ত গর্বের। পাকিস্তান সামরিক বাহিনীর এদেশের নিরস্ত্র মানুষের ওপর আক্রমণ ও হত্যাযজ্ঞ শুরু করলে বঙ্গবন্ধু 26শে মার্চের প্রথম প্রহরে তিনি ঘোষণা করেন, এটাই হয়তো আমার শেষ বার্তা। আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাংলাদেশের মাটি থেকে পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈনিকটিকে বিতাড়িত এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত আপনাদের এই লড়াই চালিয়ে যেতে হবে। বঙ্গবন্ধুর এই ঘোষণা ছিল বাঙালি জাতির জন্য অনিবার্য আহ্বান। এই বিষয়ে আপনার মতামত কি? বঙ্গবন্ধুর প্রতিটি ভাষণই জাতির বিবেকের কাছে বা বিবেককে নাড়া দেয় এবং এই জাতিকে একটা নতুন প্রশ্নের সম্মুখীন করে যে আজকে আমাদেরকে এক হতে হবে পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে, আমাদেরকে বাংলাকে ছিনিয়ে আনতে হবে। যার কারণে বঙ্গবন্ধুর প্রতিটা মুখস্থিত বাণী, প্রতিটা আহ্বান বাঙালি জাতির জন্য, বাঙালি জাতির কাছে একটা নতুন আবেদন করেছিল। আমার পিতার নাম কার্তিক চন্দ্র বিশ্বাস, উনি 2010 সনে মারা গেছেন এবং উনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। যে এলাকা বা সেক্টর থেকে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তার বিবরণ দিন। এখানে মেজর M.A. জলিল ছিলেন কমান্ডার, সেক্টর কমান্ডার। পাকিস্তানি হানাদার বাহিনী গিয়ে চুকনগর ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলেন। বাংলার মুক্তিযোদ্ধা সোনার ছেলেরা এরা একত্রিত হয়ে সেখানেও আগে থেকে ওত পেতে থাকে এবং তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয় এবং তাদের ট্যাঙ্কার, তাদের যে মালবাহী ট্রাক সেটা ধ্বংস করতে পেরেছিল এবং 27 জন একসঙ্গে মারতে সক্ষম হয়েছিল। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠিত হয়েছিল সে বিষয়ে আপনার প্রতিক্রিয়া ব্যক্ত করুন। সাময়িকের জন্য হলেও হয়তো বাঙালির উপরে ব্যাপক নির্যাতন তারা তৈরি করেছিল, তাদেরকে বিভিন্ন সময় পাকিস্তানিদের সহায়তা করেছিল, তথ্য দিয়েছিল, তাদেরকে সে নির্যাতন করেছিল, লুটপাট করেছিল, ডাকাতি করেছিল। কাকু, বঙ্গবন্ধুর সাথে আপনার কোনো স্মৃতি আছে? থাকলে বর্ণনা করুন। হ্যাঁ, আমার স্মৃতি ছিল। আমাদের এখানে যখন উনি আমাদের স্কুলে এসেছিলেন তখন আমাদের কাজীবাসা নদীতে লঞ্চে আটকে গেছিল। তখন আটকে যাওয়ার পরে সেই যখন ওই কাদার চরে গিয়ে আমরা ওই খিলা নৌকো নিয়ে যে ওই ওখানকে টেনে উঠায় নিয়ে এসেছিলাম, ওই নৌকায় করে একদম নদীর কিনারায় নিয়ে এসেছিলাম। এই আমার স্মৃতি আছে, খুবই মনে পড়ে, এটা খুব কথা এখনও মনে পড়ে। 1966 সালে বঙ্গবন্ধু বাঙালি স্বায়ত্তশাসনের লক্ষ্যে 6 দফা দাবি পেশ করেন, যার মাধ্যমে তিনি প্রতিরক্ষা ও বৈদেশিক নীতি কেন্দ্রের হাতে রেখে বাকি সব ক্ষমতা প্রদেশগুলোকে দেওয়ার দাবি জানান। এই দাবি বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কতখানি ভূমিকা রেখেছিল বলে আপনি মনে করেন? মূলত 6 দফা দাবি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ, যে সনদটা প্রস্তাব করেছিলেন শেখ মুজিবুর রহমান 1966 সালে 13ই ফেব্রুয়ারি লাহোরে যে প্রস্তাব রেখেছিল, বিরোধী দলীয় যে ছিল সম্মেলন ছিল, সেই সম্মেলন উপস্থাপন করেছিল এবং এটাই পরবর্তীতে বিশাল আকারে আমাদের দেশকে অনুপ্রাণিত করে, বাঙালি জাতিকে একত্রিত করে এই 6 দফা দাবি ভিত্তিতে। আদাব দিদি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। সবাই ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আমরা সরস্বতী মাধ্যমিক বিদ্যাপীঠের 7ম শ্রেণীর ছাত্রছাত্রী। আমরা এতদিন যাবৎ শুধু পাঠ্য বইয়ে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিষয়ে কিছু কিছু জানতে পেরেছি, কিন্তু আমাদের কখনো সাধ্য হয়নি কারোর কাছ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিষয়ে কিছু জানার। আমরা আপনাকে আমাদের মাঝে পেয়ে খুব গর্ববোধ করছি, তাই আপনার কাছ থেকে আমরা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বিষয়ে কিছু কিছু জানতে চাচ্ছি। আমি যতদূর জানি আমি সবই সঠিক বলবো। আপনাকে আমাদের দলে তাসনিম হাসান আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আপনি স্বচক্ষে দেখেছেন কিনা, দেখলে সে অনুভূতি ব্যক্ত করুন। হ্যাঁ, আমি স্বচক্ষে দেখেছি ওনাকে। আমাদের চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়ে উনি আসছিলেন এবং তখন উনি যে বক্তব্য দিছিলেন আমার খুব ভালো লেগেছিল। বঙ্গবন্ধুর কোনো ভাষণ আপনি কি সামনাসামনি শুনেছেন? শুনলে সেই অনুভূতি আমাদের কাছে ব্যক্ত করুন। হ্যাঁ, আমি বঙ্গবন্ধুর ভাষণ শুনেছি 1972 সালে শহীদ হাদিস পার্কে। সেই ভাষণ কত ভালো লেগেছিল, তো সে আমি ভাষায় ব্যক্ত করতে পারবো না ওনার ভাষণ শুনে।
আপনার এলাকায় কোনো বদ্ধভূমি আছে কিনা, থাকলে তার বিবরণ দিন। আমার এলাকায় বৌদ্ধভূমি আছে, খুলনা ইউনিভার্সিটি গল্লামারি, তার সামনে ওখানে আমরা স্বাধীনের পর যখন আসছি তখন শকুনে মানুষের মাংস ছিঁড়ে খাচ্ছে, নিজ চোখে দেখেছি, এবং হাড় গোড় ফেলানো, মহিলাদের কাপড়, ছেলেদের জামা প্যান্ট অনেক, সে দেখে আমরা ভয় পেতাম যে আমরা ওখান থেকে যাব কি করে, গন্ধ নিজের চোখে দেখি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে।